ডাটাক্রাফটের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক্সেলের ৬০ মিনিটের একটি শর্ট কোর্স। আর আপনার এক্সেলের জ্ঞানের স্তর যে পর্যায়ে থাকুক না কেন, এই কোর্স শেষে আপনি এক্সেলের সকল দরকারি বিষয় জেনে ফেলবেন ইনশাআল্লাহ। আর কোর্সটি সাধারণত একটি পেইড কোর্স, যা আমি আপনাদের সাথে একদম বিনামূল্যে শেয়ার করছি। সো এই কোর্সটি কাদের জন্য? যারা একেবারে এক্সেলে নতুন, যাদের অফিসের প্রতিদিন ডাটা নিয়ে কাজ করতে হয়, অথবা আপনি একজন স্টুডেন্ট কিন্তু আপনি জবের জন্য এক্সেল শিখতে চাচ্ছেন, কিংবা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান। সো আশা করি এই কোর্সটি থেকে আপনারা সবাই উপকৃত হবেন। আর যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মহামূল্যবান মতামত জানাবেন। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জানবো এমএস এক্সেল কি। এমএস এক্সেল হলো মাইক্রোসফট এক্সেলের তৈরি একটি শক্তিশালী সফটওয়্যার, যেটি দিয়ে আপনি আপনার ডাটা সংরক্ষণ, ডাটা বিশ্লেষণ, হিসাব নিকাশ, রিপোর্ট, চার্ট সহ অসংখ্য কাজ করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে এক্সেল হলো একটি ডিজিটাল খাতা, যেখানে আপনি শুধু তথ্যই লিখবেন না, সেই তথ্য থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারবেন। এখন আমরা দেখব আপনি পিসিতে কিভাবে এক্সেল ওপেন করবেন। সো এটা ২ টা ওয়েতে করা যায়। ১ম ওয়েটা হচ্ছে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিউ এ নিউ এ গিয়ে নিউ থেকে আপনি এখানে এমএস এক্সেলের অনেকগুলো টুল রয়েছে। সেখান থেকে আপনি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করলেই আপনার এখানে একটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট চলে আসবে। এরপর আপনি ডাবল ক্লিক করলেই এই এক্সেল শিটটি ওপেন হয়ে যাবে। সো এটা একটা ওয়ে। আর সেকেন্ড ওয়েটা হচ্ছে আপনি এখানে সার্চ বারে গিয়ে এক্সেল টাইপ করার পরে দেখবেন আপনার এক্সেল অ্যাপটি চলে এসেছে। এরপরে আপনি এখানে ওপেন থেকে ওপেনে ক্লিক করলেই আপনার এই ইন্টারফেসটি চলে আসবে। মানে এক্সেল ওপেন হবে। এরপর থেকে আপনি এরপরে এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার একটা ব্ল্যাংক ওয়ার্কশিট তৈরি হবে এবং এক্সেলের এখানে কিছু টেমপ্লেট রয়েছে। আপনার প্রয়োজন হলে এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারেন। আর এখানে রয়েছে আপনার রিসেন্ট যে এক্সেল ফাইলগুলো আপনি ইউজ করেছেন, সেগুলো এখানে শো করবে। আপনি চাইলে সেগুলোও এখান থেকে ওপেন করতে পারেন। সো এখন আমি একটা ব্ল্যাংক ওয়ার্কশিট নিয়ে নিব, ব্ল্যাংক ওয়ার্কবুক নিয়ে নিব। সো এখানে ডাবল ক্লিক করলাম। করলে এখানে আমার এক্সেল ওপেন হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে এক্সেলের একটা ডিফল্ট লেআউট। সো আমি এখন এই এক্সেলের লেআউটটা বা অ্যানাটমিটা আপনাদেরকে এক্সপ্লেইন করব। সো এখানে ১ম যে শিট রয়েছে, এটা হচ্ছে শিট 1। আ আপনি চাইলে আরো শিট এড করতে পারেন। সেক্ষেত্রে এখানে প্লাস ক্লিক করলেই একেকটা শিট ওপেন হয়ে যাবে। এই শিটগুলোকে শিট বলে, স্প্রেডশিট, আ এ স্প্রেডশিটও বলে, ওয়ার্কশিটও বলে। সো কয়েকটা স্প্রেডশিট ওয়ার্কশিট মিলেই একটা ওয়ার্কবুক তৈরি হয়। আর এরপরে আমরা জানবো কলাম সম্পর্কে। কলাম হচ্ছে যে লম্বালম্বি যে ঘরগুলো রয়েছে, এগুলোকে কলাম বলে। কলাম মূলত অ্যালফাবেট দিয়ে বা লেটার দিয়ে বোঝানো হয়। A, B, C, D, E, F, G, S দিয়ে প্রতিটা কলামের অ্যাড্রেস বোঝানো হয় এবং রোকে অ্যা আমরা সাধারণত নাম্বার দিয়ে, এক্সেলের নাম্বার দিয়ে বোঝানো হয় 1, 2, 3, 4। আড়াআড়ি যে ঘর রয়েছে, আড়াআড়ি যে লম্বালম্বি ঘরটা রয়েছে, এটা হচ্ছে রো। আর এই প্রতিটি ছোট, ছোট ঘর হচ্ছে সেল। সো আপনি যখন যে সেলটা ক্লিক করবেন, সেই সেলটাকে অ্যাক্টিভ সেল বলে। সো এই সেলটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ঘরটি রয়েছে এটাকে নেম বক্স বলে। সো আপনি যখন যেখানে কার্সর রাখবেন এখানে সেই আ সেই সেলটির অ্যাড্রেস আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে যদি এখানে দেখাচ্ছে L12। সো আমরা একটু যদি মিলাই দেখি, এখানে হচ্ছে রো হচ্ছে, কলাম হচ্ছে L আর রো নাম্বার হচ্ছে 12। সো এই আ সেলের অ্যাড্রেস হচ্ছে L12। এরপরে এখানে রয়েছে, এখানে যে বারটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে ফর্মুলা বার বলে। সো আপনি যখন কোনো কিছু টাইপ করবেন এখানে বা কোনো ফর্মুলা লিখবেন, তখন এটা এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এখানে ফর্মুলাটা শো করবে যে আপনি কি ফর্মুলা ইউজ করতেছেন। এছাড়াও উপরে আপনার রয়েছে কয়েকটি ট্যাব রয়েছে। সো প্রতিটি ট্যাবের আন্ডারে অনেকগুলো রিবন রয়েছে এবং এই রিবনগুলোর মধ্যে একেকটা গ্রুপ আকারে রয়েছে। গ্রুপ করে এই রিবনগুলো রয়েছে। সো সবগুলো রিবন দেখা যাচ্ছে একটা গ্রুপের আন্ডারে এখানে শো করতেছে না। আপনি যদি আরো অনেক ডিটেইলস রিবন সম্পর্কে জানতে চান, এখানে ক্লিক করলেই আপনি এখানে আরো অপশন পেয়ে যাবেন। আপনার কাজের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হয় আপনি সেটা এখান থেকে করতে পারবেন।
আ সো এই হচ্ছে আ মেইন এগুলো হচ্ছে প্রতিটা ট্যাব। এই প্রতিটা ট্যাবের আন্ডারেই আপনার এই রিবনগুলো রয়েছে। আর এখানে রয়েছে আপনার আপনি যদি এই শীটটা জুম ইন, জুম আউট করতে চান, সো আপনি এখানে যখন ক্লিক করবেন প্লাসে তখন এটা জুম আউট হবে এবং যখন মাইনাসে ক্লিক করবেন তখন জুম ইন হবে। আর আপনার এখানে রয়েছে স্ক্রল বার। আপনি যখন এখানে উপরে নিচে যেতে চাবেন শিটটার, তখন আপনি এটা এখান থেকে স্ক্রল করতে পারেন অথবা আপনার মাউসের যে স্ক্রল বাটন ইয়েটা রয়েছে, চাকাটা রয়েছে, এটাও যদি যখন আপনি ঘুরাবেন, তখন আপনি উপরে নিচে আ যাওয়া আসা করতে পারবেন। সেম ওয়েতে আপনি এখানে এই ডানে বামে যাওয়ার জন্য এই স্ক্রল বারটি ইউজ করতে পারেন। এরপরে এখানে রয়েছে বিভিন্ন প্রিভিউ রয়েছে এক্সেল প্রিভিউ। আপনি এই এক্সেল শিটটা কিভাবে দেখতে চান? এটা হচ্ছে নরমাল প্রিভিউ। আপনি এখন যদি আ পেজ ওয়াইজ পেজ লেআউট দেখতে চান, এখানে ক্লিক করলে আপনার পেজ লেআউট দেখাবে যে এই পেজের মধ্যে কতগুলো রো ফিট হয়েছে এবং কতগুলো কলাম এবং কতগুলো রো ফিট হয়েছে এবং আপনার ডাটাটি কিভাবে আছে, আপনি প্রিন্ট দিলে কিভাবে আসবে সেটা দেখাবে। এখানে আপনি প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন। সো এখানে আপনার পেজ 1 অনেক কি পরিমাণ ডাটা থাকবে এবং এখানে যদি আরো ডাটা থাকে সেটা পেজ 2 তে চলে যাবে। সো পেজ 2 তে আপনি কিভাবে দেখবেন? এই জিনিসগুলা এখান থেকে আপনি রিভিউ করে দেখতে পারেন। এরপরে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এইটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের জায়গা। যেখানে আপনার যে টুলগুলো আপনি খুব র‍্যান্ডম ইউজ করেন, সেই আ টুলগুলো এখানে এনে আপনি ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে পরে দেখাবো আপনারা কিভাবে এড করতে পারেন। এটা হচ্ছে আ টাইটেল, এই শিটের টাইটেল আপনি কি নামে সেভ করেছেন এই শিটটা বা কি নাম দিয়েছেন সেটা এখানে শো করবে। এখানে সার্চ বার, আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান, কোনো অপশন সার্চ করতে চান সেটা এখান থেকে সার্চ করতে পারবেন। আর এটা হচ্ছে ক্লোজ করার জন্য, আর এটা হচ্ছে মিনিমাইজ করার জন্য। এটা হচ্ছে আপনি ছোট করে রাখার জন্য, আর এটা একবারে মিনিমাইজ করে রাখার জন্য। সো এটাই হচ্ছে এক্সেল এর অ্যানাটমি। বিস্তারিত আমরা আরো আস্তে, আস্তে জানব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে ডাটা এন্ট্রি বা ডাটা ইনপুট করতে হয়। এজন্য আপনি যে সেলে ডাটা এন্ট্রি বা ইনপুট করবেন সেই সেলটি সিলেক্ট করার পরে আপনি ওই সেলে টাইপ করবেন। সো আমি এই সেলে এখন টাইপ করলাম সিরিয়াল নাম্বার। টাইপ করার পরে আপনার যখন টাইপ করা শেষ, আপনি তখন ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দিলে আপনার নিচে চলে আসবে। নিচের সেলটি অ্যাক্টিভ হবে এবং আপনার প্রিভিয়াস সেলটিতে ডাটা ইনপুট হয়ে যাবে। এখন কোনো কারণে যদি আপনার মনে হয় যে আমি এখানে ভুল টাইপ করেছি, সো আপনি এখানে গিয়ে ডাবল ক্লিক করলেই, আপনি ডাবল ক্লিক করে কার্সর যেখান থেকে আপনার ভুল হয়েছে সেখান থেকে আপনি সংশোধন করতে পারেন। সো এখানে আপনার যদি কোনো কিছু কাটার প্রয়োজন হয় কেটে দিলেন, দিয়ে আবার টাইপ করলে এটা সংশোধন হয়ে যাবে। সংশোধন করার পরে ইন্টার দিলে আপনার আবার ডাটাটি ইনপুট হয়ে যাবে। এরপরে আপনার হচ্ছে ডাটাটি যদি আপনার ডিলিট করার প্রয়োজন হয়, সো আমি এই ডাটাটি মুছে ফেলতে চাই। সো এর জন্য আমি যে সেলটির ডাটা মুছে ফেলবো, সেটা একটা সেল হইতে পারে, একাধিক সেল হইতে পারে। আপনি যতগুলো সেল হয় সবগুলো সেল সিলেক্ট করে নিতে পারেন। আবার একটা সেল হলে একটা সেল। সো আমি এখানে সেলটা ধরে আপনি কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করলেই চলে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলেও চলে যাবে। অথবা আপনি এখান থেকে এখানে সিলেক্ট করে এখানে হোম ট্যাবে দেখবেন ডিলিট আছে। এখান থেকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার ইনফরমেশন ডিলিট করতে পারেন। সো এখন আমি এখানে উম আমার হচ্ছে একটা সিরিয়াল নাম্বার এড করব। সো সিরিয়াল নাম্বার আমি এখন মনে করেন ১ থেকে ২০ পর্যন্ত সিরিয়াল নাম্বার এড করব। সো ১ দিলাম, দিয়ে ২ দিলাম। সো এভাবে আমি যদি ১ থেকে ২০ পর্যন্ত বা আমার যখন বেশি হবে ১০০ হইতে পারে, তখন আমাকে অনেক সময়ের প্রয়োজন হবে টাইপ করার জন্য। এজন্য এক্সেল এর কিছু ট্রিকস আছে। সেজন্য আমি ১ম এ এখানে ১ লিখে নিবো। ১ লেখার পরে আমি এটা ড্রাগ করে নিচে নামাবো। নিচে নামায়ে আমি ছেড়ে দিব। আমি কখন ড্রাগ করব আমি আবার একটু আপনাদেরকে দেখাই। আ এখানে ১ লেখার পরে আপনি এই যে কর্নারে যে অ্যা ৪ কোণাকার যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনি যখন এখানে আ কার্সর রাখবেন দেখবেন একটা প্লাস চিহ্ন চলে আসবে। তখন আপনি মাউস বাটনটি চেপে ধরে ড্রাগ করে নিচে নামাবেন। নিচে নামায় ছেড়ে দিলে এরপরে আপনি দেখবেন আপনার এই ১ম নাম্বারটি সবগুলো সেলে কপি হয়ে গেছে। সো এখন আপনাকে এখানে একটা ছোট্ট একটা বক্স দেখতে পাচ্ছেন, অটো ফিল অপশন।
অটোফিল অপশন এর এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। কপি আপনি কপি এ নরমাল এখানে কপি হয়েছে। সো আপনি কপি না আমি এখন হচ্ছে আ ফিল সিরিজ করব। সো আমি এখানে যখন ফিল সিরিজে ক্লিক করব, তখন আমার এখানে সিরিয়াল নাম্বার চলে আসবে। সো এটা আমি খুব সহজেই আ করে ফেলতে পারি। এরপরে আমি এখানে ধরেন আরো কিছু ডাটা এড করলাম। আ আমি এখানে নেম লিখলাম। কিছু নেম আমি এখানে লিখে দিলাম। সো আমার এখানে কিছু নেম আমি আগে লিখে রেখেছি। সময় বাঁচার জন্য আমি এখানে এটা নিয়ে কপি করে পেস্ট করে দিলাম। আমি দেখিয়ে দেই আপনাদেরকে কিভাবে কপি পেস্ট করতে হয়। সো এটার জন্য ১ম এ হচ্ছে আপনি যে ডাটাটুকু কপি করতেছেন, সেই ডাটাটুকু সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেয়ার পরে আপনি এখান থেকে হোমের আ ট্যাবে গিয়ে দেখবেন এখানে কপি আছে লেখা। সো এখানে আপনি এখান থেকে ক্লিক করে কপি করতে পারেন অথবা আপনি সিলেক্ট করে যে ডাটাটি সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন। এরপরে আপনি যেখানে পেস্ট করবেন, যে জায়গায় পেস্ট করবেন সেই জায়গায় আপনি আপনার কার্সরটি রাখবেন। সেই সেলটি অ্যাক্টিভ করবেন। সো আমি এখান থেকে আ পেস্ট করব। সো এর জন্য আমি এই সেলটি সিলেক্ট করার পরে এখানে আমি আবার এখান থেকে কপি করে নেই। কপি এখন আমি এখানে পেস্ট করব। এখান থেকে শুরু হবে আমার। এজন্য আপনি এখানে পেস্ট আছে। এই পেস্টে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। অথবা আপনি আপনার আ মাউস থেকেও রাইট বাটন ক্লিক করে এইখানে পেস্ট করতে পারেন। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও এখানে আপনার ডাটাটি পেস্ট হয়ে যাবে। সো এভাবে আপনি আ সি, কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করতে পারেন। এরপরে হচ্ছে আপনার মনে করেন যে কোনো কারণে প্রয়োজন পড়ল যে অ্যা তার আগে একটি জিনিস দেখিয়ে নিই। এখানে দেখেন সিরিয়াল নাম্বার লেখাটি আমার আরেকটা সিলে অ্যা উম পরের কলামের ডাটার ভিতরে ঢুকে গেছে এবং এখানে যে নেমগুলো লেখা আছে এটা হচ্ছে পরের কলামে চলে আসছে। সো আমি চাচ্ছি এটা ফিট প্রতিটা কলামে তার যে জায়গা দরকার সেভাবেই থাকুক। এইজন্য আমি এটা এখান থেকে যখন আমি এই কলামের উপরের ইয়াতে যাবো, উপরে কলামের উপরে গিয়ে আমি যখন এখানে যেই ২ কলামের মাঝের যে দাগটি রয়েছে, এই দাগে যখন আমি কার্সর রাখবো, তখন দেখবেন যে ২ দিকে ২ টা অ্যারো চলে আসছে। সো আমি অ্যারো চিহ্নটি ক্লি ক্লিক করে ধরে আমি যখন এখানে সামনে পিছনে নিয়ে যাবো, তখন আমার এটি বাড়বে, কমবে। সো একইভাবে আমি এটাও এখান থেকে ড্র্যাগ করে বাড়াইতে, কমাইতে পারি। অথবা আপনি জাস্ট যে ডাটাটুকু আপনার প্রয়োজন ইয়ে করার সেটা সিলেক্ট করার পরে আপনি এইখান থেকে যখন অ্যারো চিহ্ন ২ দিকে অ্যারো চিহ্ন চলে আসবে জাস্ট ডাবল ক্লিক করবেন মাউস থেকে। সো দেখবেন এটা অটো ফিট হয়ে গেছে। ওর যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা নিয়ে ফিট হয়ে যাবে। এখন আপনার প্রয়োজন পড়ল যে আমি এখানে সিরিয়াল নাম্বারের পরে নামের আগে একটা আইডি নাম্বারের ঘর এড করব। আইডি নাম্বারের কলাম এড করব। সো এই কলাম এড করার জন্য আপনি যে জায়গায় কলাম এড করবেন তার পরের কলামটি সিলেক্ট করার পরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে ইনসার্ট নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলেই আপনার একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। সো এটা আপনি আরো ২ ভাবে করতে পারেন। সেটা হচ্ছে এটা সিলেক্ট করার পরে আপনি এই ইনসার্ট এ ক্লিক করলে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। আবার আপনি কিবোর্ড থেকেও কন্ট্রোল শিফট প্লাস ক্লিক করলেও প্রেস করলেও আপনার এখানে একটা কলাম এড হয়ে যাবে। সেম ওয়েতে আপনি রো এড করতে পারেন। সো আমি এখন একটা রো এড করব। এর জন্য আমি এখান থেকে এটা পুরো রোটা সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলেই রো এড হয়ে যাবে। অথবা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস দিলেও এখানে রো এড হয়ে যাবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলেও এখানে একটা রো এড হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডাটার রো এবং এড করতে পারেন এবং আপনার কোনো কলাম যদি ডিলিট করার প্রয়োজন হয়, আ মনে করেন এখানে আমি এটা এড করার পরে আমার এটা প্রয়োজন পড়ল যে আমি এটা এখন ডিলিট করে দেব। এই কলামটার আমার দরকার নাই। তাহলে এই কলামটি সিলেক্ট করার পরে আপনি এখানে দেখবেন এই ইনসার্ট এর পরে ডিলিট অপশনটি রয়েছে। এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। অথবা আপনি মাউসের এই রাইট বাটন ক্লিক করে এখান থেকেও ডিলিট করতে পারেন। অথবা আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস ক্লিক করলেও এটা ডিলিট হয়ে যাবে।
সো এভাবে আপনি কলাম ডিলিট করতে পারেন এবং সেম ওয়েতে আপনি রো ডিলিট করতে পারেন। আপনি যখন রোটি সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, রোটি ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা জানবো ফাইলটি কিভাবে আপনার মনে করেন কাজ শেষ। আপনি যে কাজ করার আপনার যতটুকু কাজ করার প্রয়োজন ছিল, কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আপনি এই ফাইলটি সেভ করবেন। সেটি কিভাবে? ফাইলটি ১ম বার সেভ করার জন্য আপনার যদি ১ম বার এটা একদম আ ১ম কাজ হয়ে থাকে, ১ম বার সেভ করার জন্য আপনি এখান থেকে ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন নিচে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে আপনি ব্রাউজে ক্লিক করবেন। মানে আপনার লোকেশন, ফাইলের লোকেশনটা বলে দিবেন কোথায় আপনি ফাইলটা সেভ করবেন। সো ব্রাউজে ক্লিক করার পরে আমি এখান থেকে এটা ডেস্কটপে নিতে পারেন বা যেকোনো ড্রাইভেও নিতে পারেন। সো আমি চাচ্ছি এটা ডেস্কটপে রাখতে। সো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে ফাইল নেম। সো এখানে আমি ফাইল নেমটা লিখে দিলাম এক্সেল ফ্রি কোর্স। লেখার পরে আমি এখান থেকে যখন সেভ দিলাম, তখন আমার এই ফাইলটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি, দেখেন এখানে আমার ফাইলটি সেভ হয়ে গেছে এক্সেল ফ্রি কোর্স নামে। সো এইভাবে আমরা আমাদের যেকোনো ডাটা আ সেভ করতে পারি। এখন আমার প্রয়োজন পড়ল আমি নতুন আরেকটা কলাম এড করে ডাটা সেভ করব। সো আমি এখানে আরো একটা নতুন এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পরে এখন আমার এই ডাটাটি সেভ করার জন্য আ কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলেও সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস প্রেস করলেও সেট হবে অথবা আপনি এখান থেকেও এখানে যে শর্টকাট রিবন রয়েছে এখান থেকেও আপনি ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সো এখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে এখানে আমি যে আ কুইক অ্যাক্সেস টুলবারটি রয়েছে এটা কিভাবে আমি এই কুইক অ্যাক্সেস টুলবারগুলো নিয়ে এসেছি। আপনাদের এগুলো আ নাও থাকতে পারে। সো আপনার যেটা ফ্রিকোয়েন্টলি দরকার পড়বে সেরকম একটা আ টুল আপনি এড করতে চান। এটার জন্য আপনাকে এখানে দেখবেন যে অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন মোর কমেন্টস। মোর কমেন্টস এর পরে আপনি এখান থেকে আপনার এখানে অনেকগুলো পপুলার কমেন্টস আছে। আপনি এগুলোও নিতে পারেন। আবার এখান থেকে যদি আপনার ওটা না থাকে তাহলে আপনি এখানে গিয়ে অল কমেন্টস এ ক্লিক করার পরে আপনার যে কমান্ডসটি দরকার সেটি মনে করেন আমি যেকোনো একটি কমান্ডস এখানে নিয়ে নিলাম। অল বর্ডার এটা আমি নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে এখানে এড করে দিলাম। তাহলে এখানে চলে আসলো। এখানে ওকে করে দিলেই এটা আমার এখানে এড হয়ে গেল। সো এরপরে আমি এখান থেকে এই শর্টকাট কির মাধ্যমে আমি এটা কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে আমি এটা খুব সহজেই বের করতে পারি। এটার জন্য আমাকে আর ভিতরে গিয়ে এটা খুঁজে নিয়ে আসতে হবে না। এখন আমি এক্সেলের কিছু ডাটা নিয়ে নিয়েছি এখানে। এই ডাটা থেকে আমি আপনাদেরকে এক্সেলের বিভিন্ন কাজ ওয়ান বাই ওয়ান দেখাবো। সো প্রথমে আমি এই এখানে হচ্ছে মান্থলি সেলস ডাটা রয়েছে। এই সেলস ডাটা থেকে আমি আপনাদেরকে বিভিন্ন এক্সেলের বিভিন্ন কাজ করে দেখাবো। সো প্রথমেই আমরা এক্সেলের কিছু বেসিক ফরম্যাটিং দেখব এখান থেকে। তো এখানে আমার হচ্ছে প্রথমে একটা হেডার রয়েছে। সো হেডারটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। নিয়ে এটা আমি হেডারটা একটু বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার জন্য আমার হোম থেকে এই যে বি লেখা আছে এখানে ক্লিক করলেই আমার হেডলাইনটা বোল্ড হয়ে যাবে এবং আমি এখানে একটা সিম্পল একটা কালার দিয়ে দিলাম। এখান থেকে আমি একটু লাইট অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন আমি এখানে যে মান্থলি সেল স্ট্যাটাস আছে এটা আমি হচ্ছে মিডলে নিয়ে আসতে চাই। মানে এটাও আমি একটু বড় করে দিতে চাই। বড় করে দিয়ে এটা আপাতত এখানেই থাক, কারণ আমরা এদিকে আরও কাজ করব তখন আমি একবারে মার্জ করে এটা মিডলে নিয়ে আসব। সো এখানে যে ডাটা রয়েছে সিরিয়াল, এমপ্লয়ি নেম, জয়েনিং ডেট, ডিভিশন, মান্থলি স্যালারি, হ্যাঁ, এবং ৬ মাসের সেলস রয়েছে এখানে এমপ্লয়ি ওয়াইজ। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডেটটা রয়েছে ডেটের আমরা ডেট ফরমেশনটা জয়েন ডেটটার ফরমেশনটা চেঞ্জ করব। এখানে প্রথমে আসে মাস, তারপরে আছে তারিখ, তারপরে আছে বছর। সো আমরা এটাকে এখন ফরমেশনটা চেঞ্জ করব। এই জন্য আমরা হোম থেকে চলে যাব এখানে
এখানে গিয়ে আমরা এখান থেকে শর্ট ডেট লং ডেটেও যেতে পারি, কিন্তু আমরা মোর ফরম্যাট অপশনে যাব, গিয়ে ডেটে যাব, তাহলে আমাদের এখানে অনেকগুলো ডেটের অপশন দেখতে পারবো। সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো, সো আমি এখান থেকে এই ফরম্যাটটা নিতে চাই। ডেট, তারপর মান্থের নেম টেক্সটে থাকবে এবং ইয়ার, এটা লিখে আমি ওকে করলেই আমার এখানে দেখেন ডেটগুলো সেইভাবে চলে আসছে। এরপরে এটা থাকলো, এরপরে স্যালারি এবং মান্থলি সেলসের যে অ্যামাউন্টগুলো আছে, আমি চাচ্ছি এই অ্যামাউন্টগুলোকে কারেন্সি, বাংলাদেশি কারেন্সি ফরম্যাটে নেওয়ার জন্য, যেটা এগুলোর পরে টাকা লেখা থাকবে। তো এইটার জন্য আমার হোম মেনু থেকে এখানে দেখেন এই যে কারেন্সি ইয়ে রয়েছে, এখানে আপনি যদি ডিরেক্ট ক্লিক করেন তাহলে এখানে সবগুলো, এখানে ডলার সাইন দেওয়া আছে, এটা সবগুলো ডলার সাইন হয়ে যাবে। সো আমি চাচ্ছি ডলার সাইনে না নিয়ে এটা আমি টাকাতে নিয়ে আসবো। এই জন্য এখানে ক্লিক করার পরে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে কারেন্সি আছে, কারেন্সি থেকে আপনি এখানে বাংলাদেশি যে কারেন্সি ইয়েটা রয়েছে, সাইনটা রয়েছে, সেটা একটু খুঁজে নিতে হবে। সো এখানে একটু স্ক্রল করলে আপনি নিচে দেখতে পারবেন এখানে অনেক দেশের আছে। এই যে আমি বাংলাদেশের ফরম্যাটটা পেয়ে গেছি এবং ডেসিমাল পয়েন্ট, আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। এটা আপনি এখান থেকে কমায় দিলে এখানে যেরকম দশমিকের পরে 2 ঘর আসতেছে, এখানে দশমিকের পরে আর কিছু আসবে না। তো ওকে করে দিচ্ছি, তার মানে এখানে আমার এখন পুরোটা কারেন্সিতে হয়ে গেছে এবং দশমিকের পরে শূন্য চলে আসছে। এখন আপনাদের যদি প্রয়োজন হয় আবার দশমিকের পরে 2 ঘর 1 ঘর নেয়ার, সেটা আপনারা এইখান থেকে এই যে ইনক্রিজ ডেসিমাল আপনি দিলে ইনক্রিজ হবে, আর এখানে হচ্ছে ডিক্রিজ ডেসিমাল, এটা দিলে ডিক্রিজ হবে। তো এটা গেল কারেন্সি ফরম্যাট। এরপরে আমরা দেখব যে এইখানে আমরা যে ডাটাটি নিয়েছি, এই ডাটাটি থেকে আমরা ফিল্টার করব কিভাবে। আমার মনে করেন এখানে এখানে তো 15টা ডাটা আছে, আমার যদি 3-4 হাজার রো এর ডাটা হয় তখন কি করব। সো ফিল্টারিং করার জন্য আমার প্রথমে আমি যে ডাটাটা ফিল্টার করব সেই পুরো ডাটাটি সিলেক্ট করে নিব। নেয়ার পরে আমি এই ডাটাটি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে হোম থেকে আবার চলে যাব। এইখানে দেখেন এই যে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে রয়েছে, এইখানে আমি ফিল্টারে ক্লিক করব, তাহলে আমার এখানে হেডারে এই ফিল্টার সাইনটা চলে আসবে। এরপর আমি এই ফিল্টার সাইন থেকে আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটি, দুইটি বা একাধিক ডাটা ফিল্টার করে নিতে পারি। তখন আমার পুরো ডাটাটি শো করবে না, যেটা আমি এখানে ফিল্টার করব সেই ডাটাটি এখানে শো করবে। আমি এখন এখানে ডিভিশন ওয়াইজ যদি শুধু রংপুর সিলেক্ট করি তাহলে শুধু রংপুরের ডাটাগুলো এখানে শো করবে। এখানে যদি আমি শুধু ঢাকা সিলেক্ট করি শুধু ঢাকা চলে আসবে। অথবা আপনার যদি কারো নাম খোঁজার দরকার হয় সেটাও আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। সো আমি লেটসে এখানে আমি সার্চ করব সাদিয়া হক। সো এখানে আমি যখন দিয়া লিখব তখন আমার এটা অটোমেটিকলি চলে আসবে। লেখার পর ওকে করলে আমার শুধু সাদিয়ার আমি ইনফরমেশনটা দেখতে পারবো। এরপরে হচ্ছে শর্টিং। আপনার যদি এখন ডাটাটি শর্টিং করার প্রয়োজন হয় কিভাবে, মনে করেন আপনি এখন ডাটাটি এভাবে শর্টিং করবেন, আপনার এ যাদের নামের প্রথম অক্ষর এ তাদের প্রথমে দেখাবে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে দেখাবে। তো এটার জন্য আপনি এখানে যাবেন, গিয়ে এখানে দেখবেন যে শর্ট এ টু জেড অথবা জেড টু এড। তো আমি এখানে এ থেকে জে নিব। সো এখানে ক্লিক করলেই আমার দেখেন প্রথমে এ নাম যাদের তারপরে চলে আসছে, তো বি সি ডি এগুলো নাই, এই জন্য এফ আসছে, এরপরে জে আসছে, এম আসছে, এইভাবে চলে আসছে এবং শেষে টি আসছে। এখন এটা যদি আমি আবার জেড থেকে এ করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করলেই আমার এটা জেড থেকে এ হয়ে যাবে। সো এটা এইভাবেই ফিল্টার করা যায়। এখন যদি আপনাদের প্রয়োজন হয় যে না আমি কোনো একটা নাম্বারের উপরে ফিল্টার করব, এখান থেকে আপনি মনে করেন যে মান্থলি যে স্যালারি আছে সবার স্যালারি যে বেশি তাদেরকে আমরা প্রথমে নিব, তারপরে মানে হাইয়েস্ট থেকে লোয়েস্ট আমরা নিব। তো এখান থেকেও আপনি সেম কাজটা করতে পারেন। এখানে লার্জেস্ট টু স্মলেস্টে আপনি যখন ক্লিক করবেন তখন সর্বোচ্চ স্যালারি যে যাদের সেই নেমগুলো এবং সেই ডাটাগুলো উপরে চলে আসবে এবং সর্বনিম্ন যাদের তাদেরটা পরে চলে আসবে। উল্টোভাবে আপনি যদি এখন স্মল থেকে লার্জেস্ট করেন তাহলে ছোট, সবচেয়ে কম স্যালারি যাদের তাদেরটা আগে আসবে।
এইভাবে আপনি আরও বিভিন্ন ফিল্টারের অপশন রয়েছে এখানে। কাস্টম কালার দিয়ে, যদি আপনার কালার থাকে কালার দিয়ে করতে পারেন। আরও অ্যাডভান্স ফর্মুলা আছে, এগুলো পরে জানবেন। তো এটাই হচ্ছে বেসিক শর্টিং। আপনি ফিল্টার এবং শর্ট করবেন এইভাবে ডাটা। তারপরে আপনার হচ্ছে কোনো ডাটা মনে করেন আপনার খুঁজে বের করতে চাচ্ছেন, আপনি কোনো একটা নাম এখান থেকে খুঁজে বের করতে চাচ্ছেন। এখন এখানে যখন অনেক নাম হবে তখন আপনার ওই নামটা একটা খুঁজে বের করাটা ডিফিকাল্ট। এই জন্য আপনাকে একটা ফিচার আছে এক্সেলের, ফাইন্ড ফিচার, সেটা আপনি এখানেই পাবেন। সেটা এখানে দেখেন, এই হোমে গিয়ে দেখবেন যে ফাইন্ড আছে। এই ফাইন্ডে ক্লিক করলে আপনি এখানে একটা সার্চের অপশন পাবেন। সো আমি এখানে এখন সার্চ করব সাব্বির। সো সাব্বির আমি লিখে যখন সার্চ দিব, দিয়ে ফাইন্ড অল দিব, তখন আমাকে এখানে দেখেন সাব্বিরটা আমার এখানে শো করতেছে, এবং রো এবং কলাম ওয়াইজ সে কোথায় আছে সেটাও আমাকে এখানে মেনশন করে দিচ্ছে, এবং এখানে আমি আমার একদম সেলের অ্যাড্রেস পর্যন্ত দেখতে পাচ্ছি। সো আমি এখন মনে করেন সাব্বির, মনে করেন এখন আমি খুঁজবো আব্দুল, ABDUL, আব্দুল লিখে আমি ফাইন্ড অল দিলাম, তাহলে দেখেন এই যে আব্দুল কোথায় আছে চলে আসছে। এখন মনে করেন এখানে যে আব্দুল কাদের আছে আমি পুরোটা লিখলাম। আমি এটাকে আব্দুল কাদেরটাকে আমি রিপ্লেস করতে চাই অন্য কিছু দিয়ে। তো এটার জন্য ফাইন্ডের পাশে দেখবেন রিপ্লেস রয়েছে। সো আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম। এখন আমি এই আব্দুল কাদেরকে মনে করেন শুধু লিখবো লিমন। লিমন লিখে রিপ্লেস অথবা রিপ্লেস অলে ক্লিক করলে দেখবেন এখানে দেখাবে যে অল ডান, উই হ্যাভ মেড অন রিপ্লেসমেন্ট। সো আমি এখানে আব্দুল কাদের একটাই আছে, ওই একটা আব্দুল কাদেরই চেঞ্জ হয়ে লিমন হয়ে গেছে। যদি এখানে একাধিক আব্দুল কাদের বা অন্য কোনো ডাটা থাকতো, আপনি যখন ওইটা চেঞ্জ করতেন সাথে সাথে ওইটা চেঞ্জ হয়ে সবগুলো ডাটাতে ওটা চেঞ্জ হয়ে যেত। সেভাবে আপনি ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে যে কোনো ডাটা খুঁজে পেতে পারেন এবং রিপ্লেস করতে পারেন। এরপরে আপনার যদি কোনো ডুপ্লিকেট ডাটা থাকে সেটাও আপনি ডিলিট করতে পারেন বা খুঁজে পেতে পারেন। সো আমি এখানে লেটসে এই লিমন 2টা রাখতে চাই, এখানে 2টা নাম রাখলাম এখানে। এখন আমি দেখব যে এখানে ডুপ্লিকেট লিমন কোথায়, মানে ডুপ্লিকেট কতটা আছে। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা পুরো এই ডাটাটি সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে এইখানে দেখেন, এইখানে একটা অপশন রয়েছে এই ডাটা থেকে এই রিমুভ ডুপ্লিকেট, এখানে ক্লিক করার পরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে আপনাকে কোন রোয়ের উপরে কোন কলামের উপরে আপনি এই ডুপ্লিকেটটা ফাইন্ড করবেন। সো আপনি যখন সবগুলো সিলেক্ট করবেন তখন সবগুলো মিলে যদি ডুপ্লিকেট থাকে সেটা ডিলিট করবে। আমি শুধু নেম, যেটা এমপ্লয়ি নেম আছে সেইটা নিব। সো আমার প্রথম কলাম যেটা আছে আমি সেটা নিতে হবে। তো এখানে আমি আনসিলেক্ট করে দিলাম, দিয়ে শুধু এমপ্লয়ি নেমটা নিলাম, নেয়ার পরে আমি এটা ওকে করে দিলাম। তাহলে দেখেন এখানে একটা ডুপ্লিকেট নাম লিমন ছিল, সেই ডুপ্লিকেট নামটা রিমুভ হয়ে গেছে, এখন 14টা ইউনিক নেম আছে। সো এভাবে আপনি আপনার যে কোনো ডুপ্লিকেট ডাটা থাকলে আপনি সেই ডুপ্লিকেট ডাটাটি রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন আমার যে এখানে টোটাল মান্থলি স্যালারি এবং সেলস আছে, আমি এইটার টোটাল বের করব। সো আমার টোটাল এখানে স্যালারি কত দিতে হয় এমপ্লয়ীদের সেটা আমি বের করব। সেটা কিভাবে? এটার জন্য আমি একদম বটমে এটা বের করব। এটার জন্য আমি এখানে মনে করেন লিখলাম টোটাল। টোটাল লিখে এখানে আমি ইকুয়াল দিয়ে, আপনি যদি এখন একটা একটা করে যোগ করেন তখন আপনার যদি একটা একটা করে যোগ করেন এটা আপনার অনেক সময়ের প্রয়োজন। সো এটা একটা একটা করে না করে আপনি এখানে একটা ফর্মুলা ইউজ করবেন। সেই ফর্মুলাটি কি? সেই ফর্মুলাটা হচ্ছে সাম ফর্মুলা। সো আমরা এক্সেলে যে কোনো ফর্মুলা লেখার জন্য প্রথমে ইকুয়াল দিতে হয়। যে কোনো ফর্মুলা ফাংশন লেখার জন্য প্রথম শর্ত হচ্ছে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আপনি সাম টাইপ করবেন। সাম টাইপ করে আপনি ওপেন ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে আপনি যেখান থেকে ডাটা শুরু করবেন যোগ করা এবং যেখান থেকে শেষ করবেন পুরোটা ড্র্যাগ করে নিচে নামিয়ে দিবেন। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিবেন। তাহলে এখানে টোটাল স্যালারিটা চলে আসছে। এখন আমার জানুয়ারি এবং ফেব্রুয়ারি সবগুলোতে আমি এখানে যোগ করতে চাই। এটা এখন আমার আবার এই সাম লিখে এইভাবে করার দরকার নেই।
আমি জাস্ট এটা সিলেক্ট করার পরে এটার উপর ক্লিক করার পরে এখানে এই যে কর্নারে যে 4 কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি কার্সরটা নিয়ে যাব। যখন আমার প্লাস সাইন শো করবে, এই ব্ল্যাক প্লাস সাইনটা, এইটা আমি চাপ দিয়ে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এটা আমি এইদিকে সরিয়ে নেব। তাহলে আমার এই ফর্মুলাটাও এইখানে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে অন্য অন্য যে কলামগুলো রয়েছে সেখানেও। সো এখানেও আপনি যদি দেখেন, এখানেও দেখেন টোটাল সাম ফর্মুলাটা এখানে চলে আসছে। এখানে টোটাল সাম ফর্মুলাটা চলে আসছে। এখন আমি এটা একটু বোল্ড করে দিব। ফরম্যাটিংয়ে গিয়ে আমি এটা হোমে গিয়ে এখান থেকে একটু বোল্ড করে দিব যাতে বুঝতে সুবিধা হয়। একইভাবে আমি এখানে যেমন টোটাল স্যালারি এবং মান্থলি সেল যোগ করেছি, আমি চাচ্ছি এবার এইখানে আমি টোটাল 6 মাসের টোটাল সেলটা এখানে যোগ করব। সো এখানে আমি লিখলাম লাস্ট 6 লাস্ট 6 মান্থ সেলস। এটা লেখার পরে আমি এটা একটু বাড়িয়ে নিলাম যাতে আমার এটা ঠিক হয়ে যায়। এখানে দেখেন এটা যখন অ্যাডজাস্ট করতেছি তখন এটা কিন্তু হচ্ছে না। সো এই জন্য আমরা যেটা করব, ডাটাটি সিলেক্ট করার পরে হোম থেকে এই ওয়ার্প টেক্সটে যাব। ওয়ার্প টেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন এটা অটোমেটিক্যালি পুরো রো পুরো সেলের মধ্যে তার মতো করে জায়গা করে নেবে। তো আমরা এটাকে ফরম্যাটিং করে এটা মিডলে দিলাম, দিয়ে এটা একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এখন 6 মাসের ডাটা যোগ করে নিব সেম ফর্মুলা ইউজ করে। সাম ফর্মুলা ওপেন ব্র্যাকেট দিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিয়ে ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এরপরে আমরা আবার এটাকে সেমভাবে এইভাবে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিব একবারে। তাইলে এখানে আমরা টোটাল, এটা ইগনোর করবেন যদি কখনো এই ধরনের আসে, ইগনোর করে দিবেন। এখানে টোটাল আমার 6 মাসের সেলসটা চলে আসছে। সো এটাও আমি একটু বোল্ড করে দিই। এখন আমার জানার প্রয়োজন, সো এটা আমি আর একটু ফরম্যাটিং করে নেই। এটা একটি আমি কালার দিয়ে নিলাম, এখানে একটা কালার দিয়ে নিলাম। এরপরে আমার জানার প্রয়োজন পড়ল যে আমি অ্যাভারেজ আমি যে টোটাল স্যালারি দিচ্ছি সেটার টোটাল এমপ্লয়ির অ্যাভারেজ স্যালারি কত, এইটা আমার জানার জন্য আমি এখানে মনে করেন অ্যাভারেজ লিখলাম, এভিজি দিয়ে অ্যাভারেজ বোঝানো হয়। এরপরে আমি এখান থেকে অ্যাভারেজটা নিব। সো অ্যাভারেজটা কীভাবে নিব, এটাও একটা ফর্মুলা রয়েছে। আমরা যদি ম্যানুয়ালি করতে যাই এভাবে একটা একটা করে যোগ করে করে দিয়ে আবার যতটা এখানে এমপ্লয়ি রয়েছে, এখানে টোটাল 15টা এমপ্লয়ি রয়েছে, টোটাল যোগ করে 15 দিয়ে ভাগ দিব। সো এইভাবে একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটাও আমরা একটা ফর্মুলা দিয়ে করতে পারি, সেটা হচ্ছে অ্যাভারেজ ফর্মুলা। এখানে দেখবেন যখন AVE লিখবেন এখানে অ্যাভারেজ ফর্মুলা চলে আসবে। আপনি এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি এই পুরো ডাটাটি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিবেন। এখানে দেখেন এখানে ফরম্যাটটা আসছে ডেট ফরম্যাটে এটা। হ্যাঁ, সো আমরা এটা আবার কারেন্সি ফরম্যাটে নিব। কারেন্সি ফরম্যাটিতে কীভাবে নিব, অলরেডি আমি একবার এটা কারেন্সি ফরম্যাটে নিয়ে নিয়েছি। সো এটাও আমি এখন ডেট থেকে কারেন্সি ফরম্যাটই নিয়ে নিব। সো এটার জন্য আমার এখানে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কোনো ফরম্যাট আপনি কপি করতে গেলে একটা সুন্দর একটা ট্রিক্স রয়েছে। সেটা হচ্ছে আপনি এখানে যখন যাবেন এখানে দেখতে পারবেন ফরম্যাট পেইন্টার নামে একটা ব্রাশের মতো চিহ্ন আছে। সো এটা আপনি যে ফরম্যাটটা মানে কপি করে আরেক জায়গায় পেস্ট করতে চান সেই ফরম্যাটটা এখানে সিলেক্ট করবেন। আমি কারেন্সিটা নিতে চাই, এটা সিলেক্ট করলাম, করে এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, করে এখানে যখন আমি ক্লিক করব তখন এটাও আমার ডেট থেকে কারেন্সি ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। তো এখন আমি আবার মনে করেন এইটা বোল্ড করব এবং এই সেম ফরম্যাটটা আমি এখানে নিয়ে আসবো। তো আমি এটার উপরে ক্লিক করার পরে ফরম্যাট পেইন্টার দিয়ে এটাতে যখন ক্লিক করব এটা দেখেন সেম চলে আসছে। আমার আলাদা করে কালার করতে হয় নাই, আলাদা করে বোল্ড করতে হয় নাই, অটোমেটিক্যালি হয়ে গিয়েছে এটা। এখন আমি অ্যাভারেজ পেলাম। এখন আমি সেম জানতে চাচ্ছি যে আমার জানুয়ারিতে অ্যাভারেজ কত সেল, ফেব্রুয়ারিতে, মার্চে কত, এপ্রিলে কত, মেতে কত, জুনে কত এবং
টোটাল 6 মান্থে অ্যাভারেজ আমার সেল কত হয়েছে, এটার জন্য আমি সেম ওয়েতে এখানে ড্র্যাগ করে একদম শেষ পর্যন্ত নিয়ে আসবো। তাহলে আমি প্রতি মাসে অ্যাভারেজ কত সেল হয়েছে এবং 6 মাসে টোটাল অ্যাভারেজ কত সেল হয়েছে সেটাও আমি এখান থেকে পেয়ে গেলাম। এটাও আমি মনে করেন সেম এখানে যে ফরম্যাট রয়েছে এখানে সেই ফরম্যাটে দিয়ে দিলাম অ্যাভারেজ। এরপরে আমার মনে করেন জানার প্রয়োজন হলো যে আমাদের যে এমপ্লয়ি রয়েছে তাদের সর্বোচ্চ স্যালারি কত এবং সর্বোচ্চ সেল কত হয়েছে, কোন মাসে কত সর্বোচ্চ সেল হয়েছে এবং লাস্ট যে 6 মান্থে সর্বোচ্চ কে কত সেল হয়েছে। সো এটার জন্য আমি এখানে মনে করেন লিখলাম ম্যাক্স, লিখে এখানে আমি ইকুয়াল দিলাম, দিয়ে ম্যাক্সের জন্য একটা ফর্মুলা রয়েছে, যে কোনো ডাটার সর্বোচ্চ মানটা বের করার জন্য ম্যাক্স ফর্মুলা ইউজ করা হয়। তো আমি লিখলাম MAX ম্যাক্স, লিখে আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন এটা চলে আসবে। এরপরে আপনি এই ডাটাটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ ইন্টার। সো এখানেও দেখেন সেম ওয়েতে ডেট চলে আসছে। আমি আবার এই ফরম্যাট পেইন্টার দিয়ে এটা পেইন্ট করে নিলাম, নিয়ে এই ফর্মুলাটা আমি বাকি মাসগুলোর জন্য দিয়ে দিলাম। এরপরে আমার প্রয়োজন পড়লো, এটা তো আমি হচ্ছে ম্যাক্সটা জানলাম, এবার মিনিমাম সর্বনিম্ন স্যালারি কত। এখানে দেখেন সর্বোচ্চ 71,000, আপনি যদি এখানে চেক করেন এখানে দেখতে পারবেন এখানে সর্বোচ্চ 71, এই যে এটাই সর্বোচ্চ স্যালারি। এরপরে হচ্ছে মিনিমাম, হ্যাঁ আমি মিনিমাম সর্বনিম্ন স্যালারি কত, তো এটার জন্য আমি আবার লিখব মিন লিখলে মিনিমাম ফর্মুলা চলে আসবে। এখান থেকে আমি এটা ডাবল ক্লিক করে নিয়ে নিলাম। এরপরে আমি এই রেঞ্জ দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার দিলাম। আবার আমি ফরম্যাট পেইন্টার দিয়ে এটা করে নিলাম, করে এটা আমি আবার ড্র্যাগ করে এদিকে দিয়ে দিলাম। তাহলে দেখেন সর্বনিম্ন স্যালারি হচ্ছে 38,000। আপনি যদি দেখেন এখানে সর্বনিম্ন স্যালারি হচ্ছে 38,000, আমার এটা চলে আসছে। এরপরে মনে করেন আপনার জানার প্রয়োজন হলো যে আমার টোটাল কতজন এমপ্লয়ি আছে, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি কতজন সেটা আমার জানার প্রয়োজন হলো। এটা আপনি জানার জন্য কাউন্ট ফর্মুলা ইউজ করবেন। সেটার জন্য আমার মনে করেন এখানে আমি এখন লিখব টোটাল নাম্বার অফ এমপ্লয়ি, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি। এখন আমি এখানে কাউন্ট করব কতজন। সো আমি যখন একজন একজন করে কাউন্ট করব তো আমার অনেক সময় লাগবে। এটার জন্য আমি একটা ফর্মুলা কাউন্ট ফর্মুলা ইউজ করব, ইকুয়াল টু COU। যখন আমি লিখব তখন কাউন্ট চলে আসবে। সো এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কাউন্ট আমি যখন শুধু কাউন্ট ফর্মুলা দিব, কাউন্ট ফর্মুলা দিলে কিন্তু আমার শুধু নাম্বারের জন্য, আমি যখন কোনো কিছু নাম্বারের উপরে কাউন্ট করব সেইটা শুধু কাউন্ট দিয়ে আসবে। এখন এটা যদি আমি মনে করেন এই ইয়ের জন্য করি, এটা আমি কেটে দিয়ে যদি এই এমপ্লয়ীদের মানে টেক্সট ফরম্যাটের উপরে দিই তাহলে কিন্তু এটা আসবে না, এটা জিরো আসবে। সো আমার যদি একটা সেফ ফর্মুলা হচ্ছে কাউন্ট এ ফর্মুলা, মানে আপনি কাউন্ট এ যখন দিবেন, কাউন্ট এ দিলে আপনার সেটা টেক্সট হোক কিংবা নাম্বার হোক, সেটা টেক্সট ফরম্যাট হোক বা নাম্বার ফরম্যাট হোক, দুটাই কাউন্ট করবে। সো এই জন্য যে সবসময় যে কোনো জিনিস মানে কাউন্ট করার জন্য, কাউন্ট করে বের করার জন্য কাউন্ট এ ফর্মুলা ইউজ করবেন। সো আমি কাউন্ট এ ফর্মুলা দিয়ে এই রেঞ্জটা দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে আমার টোটাল নাম্বার অফ এমপ্লয়ি 14 জন চলে আসছে। এখন আমি যদি আপনাদের চেকের জন্য কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, একজনের নাম যদি আমি মুছিয়ে দিই এখানে দেখেন এখানে কমে গেছে। এটাই, এভাবে আপনি যে কোনো ডাটা কাউন্ট করতে পারেন। আচ্ছা, এখন আমরা এই পর্যায়ে জানবো যে ইফ ফাংশন আমরা ইউজ করব। ইফ ফাংশন কিভাবে ইউজ করব সেটা আমরা একটা কন্ডিশনটা আগে জেনে নেই। মনে করেন আপনি যে কোনো একটা কন্ডিশনের আন্ডারে কোনো কিছু একটা ডাটা ক্যালকুলেট করতে চাচ্ছেন, কোনো কিছু একটা জিনিস জানতে চাচ্ছেন একটা লজিক ইউজ করে, একটা কন্ডিশনাল লজিক ইউজ করে, তখন আমরা ইফ ফর্মুলা ইউজ করি। সো এখন আপনি মনে করেন যে এইখানে যে টোটাল লাস্ট
6 মান্থের যে টোটাল সেলস হইছে এখানে, সো এখানে যে 14 জন এমপ্লয়ি রয়েছে তাদের যে এখানে সেলস হইছে, এই সেলসের মধ্যে মানে কতজন 40,000-এর 30,000-এর উপরে কারা কারা সেল করছে এইটা আমি জানতে চাই, এবং তাদেরকে আমি বোনাস দিব আর কি। তাদেরকে আমি 5% বোনাস দিব। আমি এখন এখানে মনে করেন লিখবো পারফরমেন্স বোনাস আমি বের করব। পারফরমেন্স বোনাস, পারফরমেন্স বোনাস মনে করেন এটা হচ্ছে, আমি লিখে রাখলাম 5%। আমি এই 5% পারফরমেন্স বোনাস দিব যারা 30,000-এর উপরে সেল করেছে। তো এটা আমি কিভাবে বের করব? এটার জন্য আমাকে প্রথমে ইকুয়াল দিতে হবে, দেওয়ার পরে আমাকে এখানে ইফ দিতে হবে। ইফ দিয়ে আমি এটা ডাবল ক্লিক করে ইফ নিলাম, তারপর আমার লজিক টেস্ট, আমার লজিক হচ্ছে কোনটার উপরে আমি লজিক টেস্ট করব, এই যে সেলটার উপরে করব সেই সেলটা সিলেক্ট করে দিলাম। এইটা হচ্ছে প্রথমটার জন্য। এরপরে আমি কমা দিয়ে দিব, দিয়ে মানে সেই লজিকটা যদি মানে এফ এল এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 30,000-এর বেশি হয়, তখন আপনি এইটাকে তার যে স্যালারি রয়েছে এই টোটাল স্যালারির আপনি 5% বোনাস দিবেন তাকে। আমি আবার একটু ক্লিয়ার করে নেই, মানে যাদের সেলস লাস্ট 6 মাসের সেলস 30,000-এর উপরে হয়েছে তাদের স্যালারির উপরে আপনি 5% পারফরমেন্স বোনাস দিবেন। এইটা বের করার জন্য আপনি প্রথমে ইফ ফর্মুলার ইফ লিখবেন, লেখার পরে আপনি যে টোটাল সেলস হয়েছে সেই সেলসটা লেখার পরে গ্রেটার দেন ইকুয়াল টু 30,000, মানে 30,000 বা 30,000-এর বেশি যদি সেল হয়ে থাকে তখন আপনি এই মান্থলি যে স্যালারি রয়েছে এইটার সাথে আপনি গুণ দিবেন 5%, এই 5% লিখে আপনি 5% এখানে তো আমরা লিখে রেখেছি, সো আমরা এই সেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এখানে আরেকটা কাজ করতে হবে, এটা হলো ট্রু। আর যদি এটা ট্রু না হয়, যদি এটা ফলস হয়, মানে এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই সে মিট করতে না পারে, তাহলে আমাদের এটা মানে ফাঁকা থাকবে অথবা জিরো থাকবে। তো আমি এখানে জিরো দিয়ে দিলাম, জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে সে 30,000-এর উপরে স্যালারি পেয়েছে, তার সেল হয়েছে, এবং এখানে 30,000-এর উপরে স্যালারি হওয়াতে তাকে 5% তার স্যালারির 5% 5% বোনাস দেওয়া হয়েছে, সেটা 19,933.9। এখন এখানে একটা জিনিস দেখেন, এখন আমি এটা যখন ড্র্যাগ করে, আগে তো আমরা যখন এখানে ড্র্যাগ করে এদিকে সরাই নিয়ে আসছি তো অটোমেটিক ফর্মুলাগুলোও সেইভাবে ওয়ার্ক করছে, কিন্তু এখানে আমি যখন দিব নিচে নিয়ে আসব তখন দেখবেন এই যে এখানে ভুল আসতেছে, এখানে জিরো আসতেছে, এখানে একটা খুব বড় একটা অ্যামাউন্ট আসতেছে। সো এরকম আসার কারণ হইল যে এক্সেলে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে রিলেটিভ সেলস, একটা হলো অ্যাবসুলেট সেল, মানে দুই ধরনের সেল রেফারেন্স থাকে। সো আমরা যেটা এখানে যেগুলো করেছি এগুলো ছিল রিলেটিভ, মানে আপনি যখন এটা টেনে এদিকে নিয়ে আসছেন তখন এটাও সে অটোমেটিক্যালি এখানে এটা নিয়ে নিয়েছে। সো এখানেও এখন রিলেটিভ ওয়াইজ আছে। সো এখানে দেখেন 5% আছে, আমি যখন এটা নিচে নিয়ে আসছি তখন দেখেন এখানে কী হয়েছে, এই 5%টা গিয়ে সে এখানে ধরছে। আবার এখানে যখন চলে আসছেন তখন দেখেন এই 5%টা সে এখানে কাউন্ট করছে। এই জন্য এই ধরনের ডাটা রয়েছে। সো আমরা এটা ফিক্সড করে দিব যাতে আমরা যখন নিচে টানবো তখন প্রতিটা ফর্মুলার জন্য এইটা যেন নিচে না আসে, এটাকে বলে অ্যাবসুলেট রেফারেন্স। তো আমি এখন এটাকে এই এটার সেল অ্যাড্রেসটা হচ্ছে M2, এখানে এই যে এম হচ্ছে কলাম আর রো হচ্ছে 2, M2। এটাতে যাওয়ার পরে এখানে কার্সরটা যাওয়ার পরে আপনি কিবোর্ড থেকে ফাংশন কি রয়েছে, কিবোর্ডের উপরে যে ফাংশন কি রয়েছে এখান থেকে আপনি F4 প্রেস করবেন। F4 একবার প্রেস করলে আপনার এই পুরো সেলটা লক হয়ে যাবে। এরপরে আপনি এই ফর্মুলাটা ডানে বামে যেদিকেই ড্র্যাগ করেন
এটা একদম নড়বে না। আর যদি আরেকবার দেন তাহলে এই দেখেন 2 এর সামনে চলে আসছে। তার মানে আপনি যখন নিচে নামাবেন তখন এটা লক হয়ে যাবে, নিচে এটা আসবে না। কিন্তু আপনি যখন ডানে বামে নিয়ে যাবেন এটা ডানে বামে মুভ করবে। আবার আরেকবার যখন দিবেন তখন দেখবেন এই যে কলামটা লক হয়ে গেছে। তার মানে এইদিকে যাবে না, এইদিকে আপনি মুভ করলে যাবে না, কিন্তু নিচে মুভ করলে চলে আসবে। সো আরেকবার যখন দিবেন তখন এইটা আবার আগের জায়গায় চলে যাবে। সো আমি এটা পুরোটাই লক করে দিলাম, এটা ডাইনে বামে উপরে নিচে কোথাও যাবে না, লক হয়ে যাবে। দিয়ে আবার আমি এটা এন্টার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এখান থেকে আমি এটা আবার ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এখানে সবগুলো ফর্মুলা চলে আসছে। দেখেন এখানে ২৯,০০০ এটার জন্য কিন্তু সে কোনো বোনাস দেয় নাই। এখানে ২৬,০০০ এটার জন্য সে কোন বোনাস দেয় নাই। এটা ২৪,০০০, ২৯,০০০ এটার জন্য সে কোনো বোনাস দেয় নাই। এখন আমি এটা কারেন্সি ফরম্যাটে নিয়ে নিব। সেম ওয়েতে এই পুরো ডাটাটি আমি সিলেক্ট করে এখানে ফরম্যাট পেইন্টারে গিয়ে আমি আবার এখানে পুরো ডাটাটি সিলেক্ট করে ছেড়ে দিব। তাহলে আমার দেখেন এখানে ফরম্যাট পেইন্টার দিয়ে ফরম্যাটটা হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা ইফ ফাংশন ইউজ করে যে কোনো কন্ডিশনের আন্ডারে ডাটা দেখতে চাইলে বা ক্যালকুলেশন করতে চাইলে আমরা এটা করতে পারি। এরপরে আমরা জানবো কন্ডিশনাল ফরম্যাটিং। এটা আমরা তো এমনি জেনারেল ফরম্যাটিংগুলো জানলাম, এবার এবার আমরা কন্ডিশন দিয়ে ফরম্যাটিং করব। সেটা কেমন? মনে করেন এইখানে আমার যে স্যালারিটা রয়েছে, আমি এখান থেকে স্যালারি আমি সেলসটা নেই, এখানে আমার যে সেলসের যে ফিগারগুলো রয়েছে, আমি এখান থেকে যে সেলগুলো যে মান্থলি সেল কয়টা আমার হচ্ছে ৮,০০০-এর উপরে আমার কয়টা সেল হইছে আমি এটা জানতে চাচ্ছি। এটার জন্য আমি এই পুরো ডাটাটি সিলেক্ট করে নিব। নেয়ার পরে আমি এখান থেকে কন্ডিশনাল এই হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। যাওয়ার পরে এখানে দেখবেন হাইলাইট সেল রুলস। এখানে গিয়ে আপনি গ্রেটার দেন এখন আমার ৮,০০০-এর উপরে কতটা হয়েছে এটার জন্য আমি এখানে ৮,০০০ লিখে দিলাম। দেওয়ার পরে এখানে এখানে আমি কী কালার ইউজ করব, এখানে আপনি ইয়েলো, ফিল গ্রিন, বিভিন্ন কালার ডিফল্ট কালার রয়েছে, আপনি কাস্টমাইজ কালারও ইউজ করতে পারেন। এখানে কাস্টমাইজ কালারে গিয়ে আপনি এখানে আমি প্রথমটা এমনিতে ডিফল্ট কালার একটা দিয়ে দিই, পরেরটাতে আমি এখানে ধরেন গ্রিন ফিল দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি এখন যেটা যেটা যে সেলগুলো ৮,০০০-এর উপরে হয়েছে সেগুলা গ্রিন হয়েছে। হুম। এখন আমি আরেকটা জানতে চাচ্ছি যে এখানে যে টোটাল সেলস টা হয়েছে এই সেলসটার মধ্যে থেকে ৩,০০০-এর নিচে কয়টা সেল হয়েছে বা ৩,০০০-এর নিচে যে সেলগুলো হয়েছে সেগুলো আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি। এটার জন্য আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এবার লেস দেন দিব, লেস দেন ২,০০০ দিই, লেস দেন ২,০০০ মানে ২,০০০-এর নিচে কয়টা হয়েছে। এখন আমি এখানে গিয়ে মনে করেন এটা কাস্টম ফরম্যাটে গিয়ে আমি এখানে ফিল কালার দিতে চাই রেড ফিল, এবং এখানে আমি ফন্ট দিতে চাই হোয়াইট ফন্ট দিয়ে আমি ওকে করলে দেখেন এখন ওকে করব, এখানে আমার ২,০০০-এর নিচে যে সেলগুলো রয়েছে সেগুলো এখানে হাইলাইটেড হয়েছে এখানে। হুম। আরেকটা আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ইউজ করতে পারি যে এখানে আমার যে সেল হয়েছে এখানে আমার শুধু শো করবে যে না, এখানে আরেকটা জিনিস আমরা করব যে এখানে আমরা একটা বার কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। সেটা হচ্ছে এই যে ডাটা বার, এখানে আপনি যখন এই ডাটা বার সলিড ফিল দিবেন তাহলে দেখবেন এই ডাটা বারে সব থেকে বড় সেল যেটা এটা বড় বার শো করবে, তারপরে ছোট, তারপরে ছোট, এভাবে। তাতে আপনি বুঝতে পারবেন, সহজেই বুঝতে পারবেন কোথায় আপনার সর্বোচ্চ সেলটা হয়েছে। সো এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এখানে আরও অনেক কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে। আপনি টপ 10 আইটেম জানতে পারবেন, টপ 5% জানতে পারবেন। সো লেটস সে এখানে যে টোটাল 13টা সেল রয়েছে, আমরা এখানে জানতে চাচ্ছি যে টপ 5 আইটেম। আমি এখানে গিয়ে টপ 5 আইটেম দিয়ে আমি মনে করেন এখানে টপ 5 না, আমি দিলাম টপ 5, টপ 2 দিলাম, টপ 3 দিলাম। টপ 3 যারা আছে তাদেরটা আমি কি কি কালার করব, তাদেরটা মনে করেন আমি করব হচ্ছে কাস্টমসে গিয়ে আমি ফিল দিলাম হচ্ছে ভায়োলেট কালার দিলাম, দিয়ে ওকে দিলাম।
দিয়ে ওকে করলাম। তাহলে দেখেন এখানে এই যেহেতু এখানে বারটা রয়েছে এইজন্য পুরোটা বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে দেখেন ১, ২, ৩ এই ৩ জনের যে আ এরাই টপ। ১ম হচ্ছে ৪৪, তারপরে দেখেন ৩৬, তারপরে ৩৪। সো এভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আমরা বিভিন্ন ডাটা এনালাইজ করতে পারি। এখন আসেন যে কোনো ডাটায় যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনি কোনো একটা ডাটাতে আমি একটা কমেন্টস দিয়ে রাখতে চাই। মনে করেন এইখানে যে সর্বোচ্চ যে সেলটা হয়েছে এখানে আমি একটা কমেন্টস রাখতে চাই যে এ হচ্ছে হাইয়েস্ট হাইয়েস্ট সেল হচ্ছে এই মিস্টার এটা হচ্ছে মিসেস মেহজাবিন চৌধুরী এর হাইয়েস্ট সেল। সো এখানে আমি একটা কমেন্ট লিখতে চাই। এটা আমি এখন কিভাবে এখানে সেলের উপরে তো লিখতে পারবো না। এটার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন একটা অপশন আছে নিউ কমেন্ট। এই নিউ কমেন্টে গিয়ে আপনি দেখবেন এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এরপরে আপনি এখানে যদি কাউকে মেনশন করতে চান সেটাও মেনশন করতে পারবেন। এটা মেনশন দরকার নেই। আপনি এখানে লিখলেন যে আপনি লিখলেন ফার্স্ট বা হাইয়েস্ট সেলার। হাইয়েস্ট সেলার, সরি, হাইয়েস্ট সেলার লিখে ওকে করলেন। এরপরে আপনি যখন এখানে যাবেন গিয়ে এখানে দেখতে পারবেন আপনি যখনই এইটার উপরে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে এই সরি আমি এখানে একটু ভুল করেছি, স্পেলিং মিস্টেক, সেলার এস। এখানে এটা দেখতে পারবেন যে এখানে চলে আসছে হাইয়েস্ট সেলার। আবারও ভুল লিখছি, সেলার লিখে ওকে করলেই সেলার চলে আসবে। এখন আপনার যদি আবার ডিলিট করার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করে এই ডিলিট কমান্ডে গিয়ে ডিলিট করে দিতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আপনি টেবিল কিভাবে করবেন। সো আমি এখানে টেবিল ইউজ করার জন্য মনে করেন এটা আমি আরেকটা এখান থেকে ডাটাটা কপি করে নিলাম। কপি করে এখানে আমি একটা সিম্পল ডাটাটা জাস্ট ভ্যালুটা নিলাম। নেয়ার পরে আমি এই ডাটার উপরে আমি টেবিল ইউজ করব। সো টেবিলটা মূলত একটা প্রিডিফাইন্ড একটা ফরম্যাট এক্সেলের, যেটার সাহায্যে অনেক ফরম্যাটিং করা থাকে এবং আপনি অ্যাডভান্স কিছু ফিচারও টেবিলের মাধ্যমে ইউজ করতে পারবেন। সো আমি টেবিলটা এখানে কিভাবে করব, টেবিলটা করার জন্য আমাকে যে ডাটাটি এখানে রয়েছে সেই ডাটাটি সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলেও আমার এখানে একটা অপশন চলে আসবে ক্রিয়েট টেবিল। এরপরে আমি এখানে ওকে দিলেই আমার এখানে টেবিল চলে আসবে। আবার আমি এখান থেকে এই ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন এই যে টেবিল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। করলেই এখানে আমার এই ডায়লগ বক্সটি চলে আসবে। এরপরে এখানে যদি আমার এখানে একটা অপশন দেখেন যে মাই টেবিল হ্যাজ হেডার। সো আপনার যদি হেডার থাকে তাহলে দিয়ে দিবেন এখানে হেডার, আর যদি না থাকে তাহলে এটা আনচেক করে দিবেন। সো এটা আমার আছে তাহলে আমি চেক করে দিলাম, দিয়ে ওকে করলাম। তাহলে দেখেন এখানে আমার অটোমেটিক একটা ফরম্যাট চলে আসছে। এখন দেখেন এইখানে আপনি যখন টেবিলটার উপর ক্লিক করবেন এখানে দেখেন টেবিল ডিজাইন চলে আসছে এবং এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। আপনি সো এখানে যে কোনো আপনার পছন্দ মতো ফরম্যাট আপনি এখান থেকে আপনার পছন্দের কালার অনুযায়ী এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এখন টেবিলের আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন আপনি কোনো কিছু একটা ফর্মুলা ইউজ করলে আপনার ওই ফর্মুলাটা আর ড্র্যাগ করে নিচে টেনে নিয়ে আসতে হয় না, এটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন মনে করেন আমি এখানে যদি লিখি এখন এইটা প্লাস, সরি, এইটা প্লাস এইটা দিই, দিয়ে ইন্টার দিই, তাহলে দেখবেন এখানে ভুল হচ্ছে। আমি আবার দেখাই আপনাকে। এখানে আমি মনে করেন লাস্ট এখানে আমি এই সেলটার হচ্ছে অ্যাভারেজ সেলটা নিব। সো এটার জন্য আমি ইকুয়াল দিয়ে অ্যাভারেজটা নিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি যখন ইন্টার দিব তখন দেখেন অটোমেটিকলি আমাকে ড্র্যাগ করা লাগে নাই, পুরো ডাটাটি এখানে অটোমেটিকলি পুরো সব ইয়েগুলো এখানে চলে আসছে।
এখন টেবিলের আরেকটা সুবিধা হচ্ছে আপনি স্লাইসার ইউজ করে ফিল্টার ইউজ করতে পারেন। এখানে যেমন আমরা আগেরটাতে দেখেছি এখান থেকে ফিল্টার ইউজ করা যায়। সো এখানে স্লাইসার রয়েছে। স্লাইসারের মাধ্যমে খুব মানে সুন্দরভাবে প্রফেশনালি ইউজ করা যায়। সেটা হচ্ছে এই টেবিল ডিজাইনে গিয়ে আপনি এখানে স্লাইসার অ্যাড করে নেবেন। সো আমি এখানে ডিভিশনের স্লাইসার নিয়ে নিলাম একটা। নিয়ে আমি যখন বরিশালের উপরে ক্লিক করব, দেখেন শুধু বরিশাল। যখন চিটাগাংয়ের উপর ক্লিক করব চিটাগাং, ঢাকার উপরে ঢাকা, খুলনার উপরে খুলনা, ময়মনসিংহ ময়মনসিংহ, রাজশাহী রাজশাহী, যেটার উপরে সিলেক্ট করব সেটা চলে আসবে। আবার আমি একসাথে ২-৩টাও করতে পারি। হ্যাঁ, এভাবে ২-৩টাও করতে পারি। সো এভাবে স্লাইসার ইউজ করে আমরা টেবিল ফিল্টার করতে পারি। সো এভাবে আমরা টেবিল, যে কোনো ডাটা থেকে টেবিল ইউজ করতে পারি। এরপরে আপনার মনে করেন প্রয়োজন পড়ল একটা শেপ নেয়ার, যে কোনো একটা শেপ বা ছবি নেয়ার। সো সেটা আপনি কিভাবে নেবেন? মনে করেন আপনি এখান থেকে ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এই শেপে গিয়ে এখানে দেখেন অনেক ধরনের শেপ রয়েছে, আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। সো আমি এখানে একটা র্যান্ডম একটা শেপ নিয়ে নিলাম, এই একটা শেপ নিলাম। নিয়ে এই শেপটা আপনি এখন আপনার মতো করে, এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, সেই ডিজাইন নিতে পারেন। হ্যাঁ, আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন আমি এটা নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি লিখলাম টেবিল। টেবিল লিখে বা আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন আপনার প্রয়োজন পড়ে। এরপরে আপনার মনে করেন প্রয়োজন পড়লো এখানে একটা ছবি নেয়ার, এখানে একটা ছবি অ্যাটাচ করবেন। এটা কীভাবে করবেন? আবার ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন এই যে পিকচারের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখন প্লেস অন সেল অর প্লেস ওভার সেল, আপনি মানে সেলের ভিতরে ছবিটা নিতে চান না সেলের উপরে নিতে চান? তো আমি মনে করেন উপরে নিতে চাই। এখানে আপনার সুবিধা মতো আপনার যেটা দরকার পড়ে সেটা নেবেন। এখন ফ্রম ডিভাইস, স্টক ইমেজ আর অনলাইন ইমেজ, যে কোনো অপশন থেকে আপনি নিতে পারেন। আমি এখানে ডিভাইস থেকে নিলাম। ডিভাইসে ক্লিক করার পরে আমার মনে করেন হচ্ছে এখান থেকে আমি ডেস্কটপে দেখি কোনো ছবি আছে কিনা, না নাই। গ্যালারিতে ডাউনলোড, আচ্ছা ডাউনলোড থেকে আমি এখানে নিলাম, নিয়ে এই ছবিটা নিয়ে আমি ইনসার্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে আমার একটা ছবি চলে এসছে। হ্যাঁ, এটা আপনি যে কোনোভাবে এখন যে কোনো জায়গায় আপনি এটা ফিট করতে পারেন। এই ছবিতে আপনি বর্ডার দিতে পারেন, যে কোনো কিছু ডিজাইন করতে পারেন। সো এইভাবে আপনি আপনার যে কোনো ছবি বা শেপ ইউজ করতে পারেন। এখন আসেন হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার এক্সেলের। সেটা হচ্ছে আপনার যখন অনেকগুলো শিট থাকবে এখানে, হ্যাঁ? সো এই একটা শিট থেকে আরেকটা শিটে আপনি কিভাবে যাবেন? এখন আপনার মনে করেন এইখানে আমি হচ্ছে লিখলাম টেবিল। সো আমি এখন যখন এখানে ক্লিক করব তখন আমার অটোমেটিক্যালি এই এই রোড এই শিটটা চলে আসবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, এই ডাটাটি সিলেক্ট করার পরে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। এরপরে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আপনি চলে যাবেন লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে আপনি এই লিঙ্কের অ্যারোতে ক্লিক করার পরে এখানে, সরি আমি আবার দেখাচ্ছি, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করার পরে আপনি লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে, এখান থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট এটা সিলেক্ট করবেন। করার পরে এখন আপনি এখানে তো অনেক 4টা ট্যাব রয়েছে, 4টা ট্যাব দেখাচ্ছে আপনাকে। এখানে প্রথমটা হচ্ছে র ডাটা, তারপর শিট 1, তারপর র ডাটা 2 অ্যান্ড টেবিল। সো আমি এই টেবিলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এরপরে আমি যখন এইখানে চলে আসবো তখন আমাকে দেখেন এরকম একটা হাতের চিহ্ন দেখাচ্ছে। সো আমি এখানে যখন ক্লিক করব তখন এটা আমাকে এই টেবিলে নিয়ে আসবে। আমি আবার যদি দেখাই, এখান থেকে এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। এটা আপনি ডাটার উপরেও করতে পারেন, আবার এই ধরনের শেপেও করতে পারেন। সো আমি এই শেপের উপর করে দেখাচ্ছি। এই শেপে গিয়ে রাইট বাটন ক্লিক করার পরে লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার পরে প্লেস ইন দিস ডকুমেন্ট, তারপরে আমি সেল রেফারেন্স টেবিল দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। এরপরে আপনি এখানে আবার ক্লিক করেন, দেখেন আপনি এখানে চলে আসছেন টেবিলে। সো এভাবে হাইপারলিঙ্ক ইউজ করে আপনি যে কোনো ডাটার যে কোনো শিট থেকে, এক শিট থেকে আরেক শিটে মুভ করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট এক্সেলে, সেটা হচ্ছে ড্রপ ডাউন। এখন আপনার মনে করেন এখানে ফ্রিকুয়েন্টলি কোনো কাজ যখন আপনার প্রয়োজন পড়ে, মানে একই কাজ বারবার করার প্রয়োজন পড়ে, তখন আপনি ফিল্টার ফাংশনটা ইউজ করতে পারেন, ড্রপ ডাউনটা ইউজ করতে পারেন। সো ড্রপ ডাউনটা কীভাবে করেন? মনে করেন এখানে আমি আপনাদেরকে একটু দেখাই দিই।
আ উম কোথায় দেখাই? এখানেই ধরেন। এখানে মনে করেন যে বারবার এখানে যে ডিভিশনের নাম রয়েছে, আমরা এখানে ৬ টা ডিভিশনের নাম, এখানে আমার ৬ টা আ নেম রয়েছে। এই ডিভিশনের নেমগুলো আমি এখানে ড্রপ ডাউন আকারে পেতে চাই, যাতে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এজন্য এটা আমি সিলেক্ট করে নিলাম। নেয়ার পরে আমি এখন চলে যাব ডাটাতে। ডাটা থেকে এখানে দেখবেন এই ডাটা ভ্যালিডেশন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ডাটা ভ্যালিডেশন গিয়ে এখান থেকে ডাটা ভ্যালিডেশনের এই ডায়লগ বক্সটা থেকে আপনি চলে যাবেন লিস্টে। লিস্টে যাওয়ার পরে এখানে আপনি লিখেও দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি এখন ৬টা বিভাগের নাম এখানে লিখে দেন তাও হবে, অথবা আপনার এটা যদি কোথাও কোনো জায়গায় এক্সেলের কোনো শিটে কোনো জায়গায় লিখে রাখেন, সেটা আপনি এখান থেকে গিয়ে এখানে ক্লিক করার পরে এই জায়গাটুকু যে জায়গায় রেখেছেন সেটা সিলেক্ট করার পরে এন্টার দিবেন, দিয়ে ওকে করবেন। এরপরে আপনি যখন এখানে যাবেন তখন দেখবেন ওই যে ডিভাইস যে ডিভিশনের নামগুলো দিয়েছেন সেগুলো এখানে চলে আসছে। এরপরে আপনি এই ড্রপ ডাউন ইউজ করে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন। আপনার তাহলে বারবার আর লিখতে হচ্ছে না। আপনার যখন কোনো কিছু এরকম রিপিটেড কাজ করার প্রয়োজন পড়ে, বারবার লিখতে হয়, তখন আপনি এটা না লিখে ড্রপ ডাউন ইউজ করে আপনি এটা করতে পারেন। এরপরে হচ্ছে টেক্সট টু কলাম। মনে করেন এখানে যে নেমগুলো রয়েছে, আপনাকে বলা হলো যে প্রতিটা নেম থেকে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আলাদা করেন। এখানে যে নামগুলো রয়েছে আপনাকে বলা হলো বা আপনার প্রয়োজন পড়লো, নামও হতে পারে বা অন্য কোনো ডাটাও হতে পারে। সো আমি এখানে নামে ধরে নিলাম যে আমি প্রতিটা নাম আলাদা আলাদা করব। এটার জন্য আপনি এই ডাটাটা সিলেক্ট করার পরে আপনি আবার এই ডাটাতে যাবেন। ডাটা থেকে আপনি চলে যাবেন, দেখেন এখানে রয়েছে টেক্সট টু কলাম। এখানে ক্লিক করার পরে আপনি এই যে ডেলিমিটার, ডেলিমিটারে গিয়ে নেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে মানে কিসের উপর বেস করে আপনি ডাটাটা ভাগ করবেন। সো এখানে ২টা ডাটার মাঝে হচ্ছে আমার স্পেস রয়েছে। সো আমি স্পেস দিব এখানে। এখানে দেখেন স্পেস। যদি আপনার এটা কমা থাকে কমা দিবেন, সেমিকোলন থাকলে সেমিকোলন দিবেন, বা অন্য কোনো চিহ্ন থাকলে এখানে সেই চিহ্নটা বসিয়ে দিবেন। সো আমার স্পেস আছে, আমি স্পেস দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম। দিয়ে দেখেন এখানে আমাকে ডাটা রিভিউ দেখাচ্ছে যে আলাদা আলাদা হয়ে গেছে। আমি যখন ফিনিশ দিয়ে দিব তখন দেখবেন এই যে আমার ডাটাটা অটোমেটিক্যালি আলাদা হয়ে গেছে। ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হয়ে গিয়েছে। এভাবে আপনি যে কোনো ডাটা একটা যে কোনো ডাটা হচ্ছে আলাদা করতে পারেন। একটা কলামের ডাটা ২ বা ততোধিক কলামে ভাগ করে নিতে পারেন। এরপরে আমরা দেখব যে এক্সেলে কীভাবে গ্রাফ তৈরি করে। সো এখন মনে করেন আমার এখানে যে এই ডাটা থেকে আমি একটা গ্রাফ তৈরি করব। এইখানে আমার যে এমপ্লয়ি নেম ওয়াইজ তারা কি পরিমাণ টোটাল সেল করেছে সেটার উপরে আমি একটা গ্রাফ নিয়ে দেখতে চাই। সো এটা কিভাবে করব? এটা আমি যে ডাটাটি এখানে রয়েছে সেই ডাটাটি সিলেক্ট করব, এমপ্লয়ি নেম, এবং তাদের লাস্ট যে 6 মান্থের সেলস রয়েছে এটা নিলাম। নেয়ার পরে আমি এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন রিকমেন্ডেড চার্ট রয়েছে। এখানে আমি ক্লিক করলে আমাকে অনেকগুলো চার্ট এখান থেকে রিকমেন্ড করবে। আবার এখানে ক্লিক করলে আমি বিভিন্ন ধরনের এখানে চার্ট আছে, সেখান থেকে চার্ট সিলেক্ট করতে পারবো। আবার এখান থেকেও দেখেন অনেকগুলো দেয়া আছে। এখান থেকে মনে করেন আমি এখান থেকে নিলাম হচ্ছে বার কলাম চার্ট নিলাম। কলাম চার্টের আমি প্রথমটাই নিলাম। তাহলে এখানে দেখেন আমার এটা চলে আসছে। আমি এখন এটা একটা ফাঁকা জায়গায় রাখি। তাহলে লাস্ট 6 মান্থ সেলস এখানে চলে আসছে নাম ওয়াইজ। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি এখানে যে ভ্যালু তাদের কত সেলস করছে সেটাও দেখতে চাই, এখান থেকে আমি এই প্লাসে ক্লিক করে আমি যখন এখানে ডাটা লেভেল দিয়ে দিব তাহলে কে কত সেল করেছে এটাও আমার এখানে চলে আসবে। আবার আমি যদি এটা রিমুভ করতে চাই, এটা সিলেক্ট করার পরে এটা ডিলিট করলেই চলে যাবে। আবার এটাতে সিলেক্ট করে ডিলিট করলে চলে যাবে। এভাবে আমরা যে কোনো এটা হচ্ছে কলামে। এখন যদি আমি লাইন চার্ট নিতে চাই, আপনি এখানে গিয়ে এই লাইনে ক্লিক করলে এটা লাইন চার্ট হয়ে যাবে। সো আপনি আপনার সুবিধা মতো যে কোনো চার্ট আপনি এখান থেকে তৈরি করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। এরপরে মনে করেন আপনার প্রয়োজন পড়লো এখান থেকে একটা যে কোনো নাম্বার খুঁজে বের করে তার টোটাল
স্যালারি বা তার সেল কত সেইটা খুঁজে বের করার। এটার জন্য আমরা ভিলুকআপ ফর্মুলা ইউজ করি। ভিলুকআপ খুবই দরকারি একটা ফর্মুলা। এক্সেলে যারা বেসিক লেভেলের ইউজার থেকে অ্যাডভান্স লেভেলের ইউজার সবারই এই ফর্মুলাটা প্রয়োজন পড়ে। সো আমার এখানে কন্ডিশনটা হচ্ছে আমি এখন মনে করেন এখান থেকে যে কোনো একজনের নামের উপরে আমি তার লাস্ট 6 মান্থের সেলটা জানতে চাচ্ছি, সে কত সেলস করেছে। সো আমি এখানে মনে করেন নাম দিয়ে রাখলাম, তো মনে করেন লিমন, আমারটাই খুঁজে বের করব। সো এখানে আমি লিখে রাখলাম লিমন, অথবা আপনি টাইপ করেও দিতে পারেন, লিখে দিলে ভালো হয়। তো এরপরে আমি এখান থেকে ভি লুকআপ ভি লুকআপ লেখার পরে আপনি এখান থেকে ডাবল ক্লিক দিয়ে নিয়ে নিলেন। নেয়ার পরে লুকআপ ভ্যালু আমি আসলে কোনটা খুঁজবো, হ্যাঁ আমি লুকআপ ভ্যালু আমার এখানে হচ্ছে লিমন, হ্যাঁ আমি লিমনটা দিয়ে দিলাম। এটা আপনি যদি টেক্সট ভ্যালু হয় তাহলে হাতে লিখে দিবেন। সরি আমি আবার দেখাচ্ছি, ভি লুকআপ দিলাম, দেওয়ার পরে এখানে যদি লিমন হয় তাহলে আমার মনে করেন হাতে লিখে দিলাম। হাতে লেখা দেওয়াটা দিলে এটা হার্ড কোডেড হয়ে যায়, আপনি সবসময় চেষ্টা করবেন কোনো সেল থেকে। তো আমি এখান থেকে সেল নিয়ে নিলাম, নিয়ে কমা দিলাম, দিয়ে হচ্ছে টেবিল অ্যারে, টেবিল অ্যারে আমার এই টেবিল অ্যারের টেবিল অ্যারেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কমা। এরপরে হচ্ছে কলাম ইন্ডেক্স, মানে কলাম ইন্ডেক্স নাম্বার, এটা কত নম্বর কলামে রয়েছে। সো আমি যে ডাটাটি দিয়েছি সেই ডাটাটির প্রথম কলাম থেকে শুরু করে আমাকে কাউন্ট করতে হবে। সো আমার এখন এই যে সেলসটা 6 মান্থের, এটা কোথায় কয় নাম্বার কলামে রয়েছে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর কলামে এই ডাটাটি রয়েছে। সো আমাকে এখানে 11 দিয়ে দিতে হবে। এরপরে সে কি অ্যাপ্রক্সিমেট একটা ম্যাচ করবে না এক্স্যাক্ট ম্যাচ করবে, আমরা চাচ্ছি এক্স্যাক্ট ম্যাচ করবে, যেটা 100% ম্যাচ হবে সেটাই সে পুল করবে। এটার জন্য আমরা এখান থেকে ফল সিলেক্ট করলাম। ফল সিলেক্ট করার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তারপরে তাহলে দেখেন এখানে লিমনের যে 6 মাসের সেল এটা চলে আসছে। আমরা যদি এখন চেক করি লিমনে গিয়ে দেখেন লিমনের 6 মাসের সেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 39,632। এখন আমরা মনে করেন জানতে চাচ্ছি তাহমিদ রহমান অথবা জান্নাতুল ফেরদৌস, এরটা জানতে চাচ্ছি আমি। এখন যেখানে যখন জান্নাতুল ফেরদৌস সিলেক্ট করে দিব, কপি করে পেস্ট করে দিব, তখন দেখেন জান্নাতুল ফেরদৌসের সেল কত, এখানে 36,789, এখানে দেখেন 36,789 চলে আসছে। সো এভাবে ভিলুকআপ ফর্মুলা ইউজ করে আপনি যে কোনো ডাটা খুঁজে বের করতে পারেন। এরপরে হচ্ছে পিভট টেবিল। হ্যাঁ পিভট টেবিল যারা বেসিক ইউজার আছেন তারা যদি মানে যখন অ্যাডভান্স লেভেলে যাওয়া শুরু করবেন সেই পর্যায়ে আপনার পিভট টেবিলের কাজটা জানার প্রয়োজন হয়। পিভটটা মূলত আমাদের যে কোনো বড় ডাটা থেকে সামারি করার জন্য আমাদের পিভট টেবিল ইউজ করার প্রয়োজন পড়ে। সো আমি মনে করেন আপনাদেরকে এখন একটা দেখাচ্ছি। এখান থেকে আমি এই ডাটাটি কপি করে নিলাম, এই ডাটাটি কপি করে নিলাম, কপি করে আমি এখানে হচ্ছে ভ্যালু নিয়ে নিলাম। এখন এই ডাটা থেকে আমি পিভট টেবিল তৈরি করব। সো এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমাকে এই ডাটাটিকে টেবিলে কনভার্ট করতে হবে। সো আমরা অলরেডি জানি কিভাবে টেবিল করতে হয়, সেটা এই ডাটাটি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল-T দিলাম, দিয়ে আমাদের টেবিল হেডার রয়েছে ওকে করে দিলাম। তারপরে আমার এখানে টেবিল তৈরি হয়ে গেল। এরপরে আমি এখান থেকে ইনসার্টে যাব, গিয়ে এখানে দেখেন পিভট টেবিল রয়েছে। পিভট টেবিল আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট। তো নিউ ওয়ার্কশিট আপনি যখন ওকে করবেন তখন আরেকটা ওয়ার্কশিট খুলবে, সেখানে আপনি এই ডাটাটা ইউজ করতে পারেন। তো এখানে যদি ওকে দেন তাহলে দেখবেন এই যে এই ডাটার পাশেই আরেকটা শিট খুলে গেছে। অথবা আপনি যদি চান যে না আমি নতুন শিটে করব না, এই শিটের সাইডে করব, সেটার জন্য আপনি ইনসার্টে গিয়ে পিভট টেবিলে গিয়ে পিভট টেবিলে যখন ক্লিক করবেন তখন এখানে যে এক্সিস্টিং চলে আসবে, এক্সিস্টিং শিট এখানে ক্লিক করে আপনি যেখানে রাখতে চান, মনে করেন আমি এখানে রাখতে চাই, দিয়ে ইন্টার দিলাম, দিয়ে ওকে করলাম। তাহলে আমার এটা একটু সরলেই দেখা যাবে এখানে চলে আসছে। এখন আমি মনে করেন জানতে চাচ্ছি যে ডিভিশন ওয়াইজ 6 মাসে জানুয়ারিতে কত সেল হয়েছে। সো এটার জন্য আমি এখানে এখানে দেখেন 4টা পার্ট রয়েছে, একটা হচ্ছে ফিল্টার, কলাম, রো, ভ্যালু। সো আমি প্রথমে
যে ঘরটা রয়েছে এটার জন্য নিয়ে নিলাম। তো এখানে আমার যে ডিভিশনগুলো রয়েছে সবগুলো চলে আসলো। এখানে অনেকগুলো দেয়া নাই, আপনি অনেকগুলো ফাঁকা আছে এই জন্য এইরকম ব্ল্যাঙ্ক আসতেছে। আমি এগুলো ফাঁকাগুলো মনে করেন কপি করে এখান থেকে জাস্ট দেখানোর জন্য আমি মনে করেন যে সবগুলোতেই ডাটা রয়েছে সেরকম একটা কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি যখন এই ডাটা সেটে আপনার কোনো কিছু চেঞ্জ করবেন, আপনি পিবোর্ডে নিতে গেলে আপনার এখান থেকে ডাটাতে গিয়ে রিফ্রেশ অল করে দিতে হবে, তখন এই ডাটাটি পিবোর্ডের ডাটাতেও আপডেট হয়ে যাবে। তো রিফ্রেশ অল দিলাম, দিলে দেখবেন আমার এই যে এখানে ব্ল্যাঙ্কটা নাই, কারণ আমার এখানে আর কোনো ডিভিশনে কোনো ব্ল্যাঙ্ক নাই। এরপরে আমি এই ডিভিশন ওয়াইজ আমার জানুয়ারিতে কত সেল হয়েছে আমি এই জানুয়ারির সেলটা এই ভ্যালুতে দিয়ে দিব। তাহলে দেখেন আমার বরিশালে জানুয়ারিতে এত সেল হয়েছে, চট্টগ্রামে এত সেল হয়েছে, ময়মনসিংহে এত হয়েছে, রাজশাহীতে এত হয়েছে, এটা আমি এখান থেকে দেখতে পারবো। আবার এখানে সাম রয়েছে। সো মনে করেন আমি বরিশাল ওয়াইজ অ্যাভারেজ সেল জানতে চাচ্ছি, এইটা আপনি এখান থেকে এই যে ভ্যালু সেটিংয়ে গিয়ে আপনি যখন ক্লিক করবেন ভ্যালু সেটিং, এখানে দেখবেন এই কাউন্ট রয়েছে, অ্যাভারেজ রয়েছে। তো আমি অ্যাভারেজ দিলাম, দিলে ওকে দিলে জানুয়ারিতে আমার বরিশালে অ্যাভারেজ কত সেল, চট্টগ্রামে অ্যাভারেজ কত সেল, ময়মনসিংহে কত, সব দেখতে পারবো। আবার আমি যদি চাই যে না আমি ম্যাক্সিমাম কত সেল হয়েছে সেটা দেখতে চাই, তো সেটাও আমি দেখতে পারবো এখানে। সো এইভাবে যে কোনো ডাটার সামারি আমরা করতে পারি। হ্যাঁ, আবার মনে করেন এখান থেকে আমি এখানে কলাম ওয়াইজ নিতে যাচ্ছি, মনে করেন ডিভিশনটা কলাম ওয়াইজ নিলাম, আর এখানে আমি এমপ্লয়ি নেম দিয়ে দিলাম, তাহলে আমি দেখেন নাম ওয়াইজ আমার এখানে চলে আসছে। হ্যাঁ, প্রতি মাসে কোন ডিভিশনে কোন মাসে কত এসে এখানে আমার সুন্দরভাবে একটা সামারি তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এভাবে আমরা পিভট টেবিল ইউজ করে যে কোনো ডাটার সামারি তৈরি করতে পারি। এরপরে আসেন, আপনার যখন এক্সেল থেকে কোনো ডাটা আপনার প্রিন্ট দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা কীভাবে প্রিন্ট দিই। সো মনে করেন এখন আমি এখান থেকে এই ডাটাটা আমি প্রিন্ট করব। হ্যাঁ, এই ডাটাটা আমি প্রিন্ট করব, এটার জন্য আমাকে কি করতে হবে, আমার এদিকের যে ডাটা রয়েছে এটা আমাকে রিমুভ করে দিতে হবে, যাতে আমি ফুল এই সাইডের ইয়াটা ফুল ইউজ করতে পারি। সো এটা সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দিলে দেখেন এটা আপনার পুরো ডাটাটা কিন্তু আসে নাই। হ্যাঁ, এইখানে এই যে প্রিন্ট প্রিভিউ রয়েছে আমরা আগেই দেখিয়েছি, এখানে পেজে আপনি যখন এখানে ক্লিক করবেন পেজ ব্রেক প্রিভিউ, আপনি এখানে যখন যাবেন তখন দেখবেন এখানে পেজ 1 পেজ 2 এখানে দুইটা পেজে চলে আসছে। সো এখন আপনি এটা চাচ্ছেন একটা পেজে নিয়ে আসবেন, সেইটা এখান থেকে ধরে এই যে ডট ডট চিহ্নটা আপনি এখানে ছেড়ে দিলেই এটা পুরোটা একটা পেজে চলে আসবে প্রিন্ট প্রিভিউ। তখন আপনি নর্মালে গিয়ে আবার কন্ট্রোল পি দিলে দেখেন এটা একটা পেজে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এটা লম্বালম্বি এভাবে না দিয়ে আপনি এটা চাচ্ছেন যে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করতে, তো এখানে আপনি এই যে এটা পোর্ট্রেটে আছে আপনি এটা ল্যান্ডস্কেপ করে দিলে এই যে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরও পেজ সেট আপ রয়েছে, আপনি চাইলে এখানে এটা বাড়ায় দিতে পারবেন, বাড়ায় দিলে আপনার এটা আরও বড় হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা 2 পেজ হয়ে যাচ্ছে। আবার আমি এটা অ্যাডজাস্ট করে মনে করেন কমায় দিলাম। হ্যাঁ, এখানে আপনি মার্জিন কমায় বাড়ায় দিতে পারেন, হ্যাঁ আপনার ইচ্ছা মতো দিয়ে ওকে করলেই আপনার এই প্রিন্ট প্রিভিউটা ওখানে ওইভাবে চলে আসবে। এরপরে আপনি আপনার প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। এরপরে আপনার প্রয়োজন পড়লো যে এই ডাটা থেকে আপনি একটা পিডিএফ ফাইল, এই ডাটাটা আপনি একটা পিডিএফ ফাইলে নিয়ে আসবেন। সেটা কিভাবে, এটার জন্য আপনাকে জাস্ট এই ডাটাটি সিলেক্ট করার পরে আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই সেভ এ কপি এখানে, অথবা আপনি আরেকটা ইয়ে করতে পারেন কন্ট্রোল পি দিবেন, দেওয়ার পরে আপনি এখানে এই প্রপার্টিসে যাবেন, গিয়ে এইখানে দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে যখন প্রিন্টে ক্লিক করবেন, আমি আবার দেখাই, আপনি প্রথমে কন্ট্রোল পি দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে প্রিন্টার, যদি আপনার প্রিন্ট করার প্রয়োজন পড়ে তাহলে প্রিন্টার সিলেক্ট করে দিবেন, আর যদি পিডিএফ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করার পরে এখানে প্রিন্ট দিয়ে দিবেন, দিলে আপনার এই যে এটা পিডিএফটা কনভার্ট হয়ে যাবে। এরপরে আপনি লোকেশন দিয়ে দিবেন, আমি এখানে ডেস্কটপ দিয়ে দিলাম, দিয়ে এখানে আপনার ফাইল নেম আপনি একটা দিয়ে দিতে পারেন, আমি এখানে এবিসি একটা ফাইল নেম দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। তারপরে দেখবেন এটা আমার ডেস্কটপে
এবিসি হিসেবে পিডিএফ হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এই যে আমার পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। এই যে এখানে এটা পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে গেছে। সো এটাই হচ্ছে এক্সেলের বেসিক ইনফরমেশনস বা বেসিক জানার বিষয়। সো এই জিনিসগুলো জানলেই আপনি আপনার এক্সেলের মোটামুটি একটা আইডিয়া নিয়ে যে কোনো জায়গায় যে কোনো জবে আপনি আপনার প্রাথমিক কাজগুলো করে নিতে পারবেন। সো আশা করি আপনি এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিডিওটি দেখার জন্য আবারও আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।